আজকে আমরা যে গল্পটা নিয়ে কথা বলবো সেটা ধৈর্য, বিপদ আর ঐশ্বরিক পরিকল্পনার এক অসাধারণ কাহিনী। চলুন নবী ইউসুফের জীবনের সেই অবিশ্বাস্য যাত্রাপথে আমরাও সঙ্গী হই। দেখব কিভাবে একটা সাধারণ স্বপ্ন থেকে শুরু হয়ে বিশ্বাসঘাতকতা, প্রলোভন আর সবশেষে মুক্তির মেশা দিয়ে তার জীবনটা সম্পূর্ণ বদলে গিয়েছিল। এই পুরো আলোচনাটা আমরা একটা বিশেষ দৃষ্টিকোণ থেকে দেখব, সেটা হলো একটা আলোকিত সভ্যতা গড়ে তোলার ধারণা। এই ফ্রেমওয়ার্কটা আমাদের বুঝতে সাহায্য করবে কিভাবে ইউসুফের ব্যক্তিগত জার্নি ন্যায়বিচার, স্বাধীনতা আর সমৃদ্ধির মতো বড় বড় বিষয়গুলোকে বাস্তবে নিয়ে এসেছিল। তো শুরুতেই একটা প্রশ্ন মাথায় আসে, তাই না, যে কিভাবে একটা ছোট্ট বাচ্চার স্বপ্ন শুধু তার নিজের জীবনই নয়, বরং তার পুরো পরিবার, এমনকি একটা গোটা দেশের ভাগ্য বদলে দিতে পারে। চলুন এই প্রশ্নের উত্তরই খোঁজা যাক। সবকিছু শুরু কিন্তু একটা স্বপ্ন দিয়ে, তবে এটা কোনো যেমন তেমন স্বপ্ন ছিল না। এটা ছিল একটা ভবিষ্যৎবাণী। আর এহি থেকে শুরু হয় এক ছোট ছেলের লম্বা আর আশ্চর্য সব ঘটনায় ভরা এক জীবন। এই কথাগুলোই ছোট্ট ইউসুফ তার বাবাকে বলেছিলেন। একবার ভাবুন, তিনি স্বপ্নে দেখছেন 11টা তারা, সূর্য আর চাঁদ সবাই তাকে সেজদা করছে। এটা কোনো বাচ্চার সাধারণ কল্পনা ছিল না, এর ভেতরে লুকিয়েছিল এক বিরাট ঐশ্বরিক ইশারা। আর তার বাবা ইয়াকুব, একজন জ্ঞানী মানুষ হিসেবে স্বপ্নের গভীর অর্থটা সঙ্গে সঙ্গেই ধরে ফেলেন। তিনি বুঝে গিয়েছিলেন যে এই স্বপ্নের কথা শুনলে তার অন্য ছেলেদের মনে হিংসার আগুন জ্বলে উঠবে। তাই তিনি ইউসুফকে সাবধান করে দেন, আর এটাই ছিল ভাইদের সেই ভয়ঙ্কর ষড়যন্ত্রের প্রথম ইঙ্গিত। আর বাবা যা আশঙ্কা করেছিলেন ঠিক তাই সত্যি হল। ভাইদের হিংসা এবার বাস্তবে রূপ নিল। ইউসুফের জীবন ঈর্ষার কারণে এক গভীর খাদের কিনারায় এসে দাঁড়াল। ভাইদের প্ল্যানটা ছিল একেবারে নিখুঁত আর ভয়ঙ্কর নিষ্ঠুর। দেখুন কিভাবে ধাপে ধাপে কাজটা সারল আরা। প্রথম ধাপ, বাবাকে মিষ্টি কথায় ভুলিয়ে ভালিয়ে ইউসুফকে সাথে নিয়ে যাওয়া। এরপর 2 নম্বর ধাপে তাকে সোজা একটা গভীর কুয়ায় ফেলে দেওয়া হলো। 3 নম্বর ধাপে তার জামায় মিথ্যে রক্ত মাখানো হলো। আর সবশেষে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে নেকড়ের গল্প শোনানো। কি সাংঘাতিক এক নাটক! কোর অন্ধকার থেকে ইউসুফের মুক্তি তো মিলল, কিন্তু সেটা স্বাধীনতায় নয়, বরং দাসত্বে। একদল পথিক তাকে খুঁজে পেয়ে সামান্য কিছু টাকার বিনিময়ে মিশরে বিক্রি করে দিল। আর এভাবেই শুরু হল তার জীবনের এক নতুন, আরও কঠিন এক পর্ব। মিশরে ইউসুফের জন্য অপেক্ষা করছিল আরও বড় এক পরীক্ষা। তবে এবার শারীরিক কষ্টের পরীক্ষা নয়, এবার ছিল নৈতিকতার পরীক্ষা। এমন এক পরীক্ষা যা তার চরিত্রের ভিত নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। কি হয়েছিল? আচ্ছা, তার মালিকের স্ত্রী তার প্রতি আকৃষ্ট হয়ে তাকে খারাপ কাজের জন্য প্রলুব্ধ করার চেষ্টা করে। কিন্তু ইউসুফ যখন দৃঢ়ভাবে সেটা অস্বীকার করেন, তখন সেই মহিলার নিজের সম্মান বাঁচাতে উল্টো ইউসুফের উপরই ভয়ঙ্কর এক মিথ্যে দোষ চাপিয়ে দেয়। মুহূর্তের মধ্যে সত্যি মিথ্যের এক জটিল খেলা শুরু হয়ে যায়। কিন্তু সত্য তো আর চাপা থাকে না, তাই না? সেই মহিলার পরিবারেরই একজন বুদ্ধিমান লোক একটা খুব সাধারণ কিন্তু অকাট্য প্রমাণের কথা বলেন। যদি জামাটা পেছন থেকে ছেঁড়া থাকে, তার মানে ইউসুফ পালিয়ে যেতে চাইছিলেন আর মহিলাটিই মিথ্যে বলছে। ভাবা যায়, একটা ছেঁড়া জামাই তার নির্দোষ হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হয়ে দাঁড়াল। নির্দোষ প্রমাণ হওয়ার পরেও ইউসুফ বুঝলেন ওই বাড়িতে থাকাটা তার জন্য আর নিরাপদ নয়। তাই পাপের পথে না গিয়ে তিনি কারাগারকেই বেছে নিলেন। মানে নিজের সততা আর চরিত্রকে বাঁচানোর জন্য তিনি নিজে থেকেই জেলখানায় চলে গেলেন। এখন আমরা দেখব যে স্বপ্ন ব্যাখ্যার ক্ষমতাটা তার জীবনে এত কষ্ট এনেছিল, সেটাই কিভাবে তার মুক্তির চাবিকাঠি হয়ে উঠল। কারাগারের অন্ধকার থেকেই তার ভাগ্যের নতুন সূর্য উঠতে শুরু করে। ইউসুফের একটা বিশেষ ঐশ্বরিক ক্ষমতা ছিল। তিনি স্বপ্নের ভেতরের আসল অর্থটা বুঝতে পারতেন, আর জেলের 4 দেওয়ালও তার এই প্রতিভাকে আটকে রাখতে পারেনি। সেখানেই তিনি তার 2 জেলসঙ্গীর স্বপ্নের একদম সঠিক ব্যাখ্যা দিয়ে তার এই ক্ষমতার প্রমাণ দেন, আর এটাই নিজের অজান্তেই তার মুক্তির রাস্তা তৈরি করে দিচ্ছিল। আর এখানেই ইউসুফের আসল বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। ভাবুন একবার, রাজা একটা অদ্ভুত স্বপ্ন দেখলেন। 7টা মোটা গরু, 7টা রোগা গরু, 7টা সবুজ শীষ আর 7টা শুকনো শীষ। আর ইউসুফ কি করলেন? তিনি এই অদ্ভুত স্বপ্নকে একেবারে একটা নকশা অর্থনৈতিক পূর্বাভাসে বদলে দিলেন। তিনি শুধু বলেননি যে সামনে কি হতে চলেছে, মানে 7 বছর ভালো ফসল আর তারপর 7 বছরের ভয়াবহ দুর্ভিক্ষ। তিনি এটাও বলে দিলেন যে এই বিপদ থেকে বাঁচার উপায়টা কি হবে। রাজা যখন তাকে জেল থেকে মুক্তি দিতে চাইলেন, ইউসুফ কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে এলেন না। একজন বন্দী হয়েও তিনি রাজার কাছে দাবি করলেন যে তার বিরুদ্ধে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছিল সেটার পুরোপুরি তদন্ত করতে হবে।
তিনি চেয়েছিলেন সম্পূর্ণ নির্দোষ প্রমাণিত হয়ে মাথা উঁচু করে জেল থেকে বেরোতে। আর ঠিক তাই হল। তদন্তে মহিলারা তাদের দোষ স্বীকার করল। ইউসুফের নাম থেকে সব কলঙ্ক মুছে গেল। আর রাজা তার সততা আর প্রজ্ঞায় এতটাই মুগ্ধ হলেন যে তাকে দেশের সমস্ত খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দিয়ে দিলেন। এভাবেই একসময়ের একজন দাস আর বন্দী হয়ে উঠলেন দেশের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তিদের একজন। গল্পটা এবার একটা বৃত্ত পূরণ করতে চলেছে। যে দুর্ভিক্ষের ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন, সেই দুর্ভিক্ষই তার অতীতকে মানে তার পরিবারকে আবার তার সামনে এনে দাঁড় করালো। বছরের পর বছর কেটে গেছে। দুর্ভিক্ষের কারণে তার ভাইয়েরা খাবার কিনতে তারই দরবারে এসে হাজির হল। ইউসুফ তাদের চিনতে পারলেন, কিন্তু তারা পারল না। তিনি প্রথমে তাদের একটু পরীক্ষা করে নিলেন, দেখতে চাইলেন যে তারা আসলেই বদলেছে কিনা। আর যখন তিনি তাদের মধ্যে সত্যিকারের অনুশোচনা দেখতে পেলেন, তখন তিনি নিজের আসল পরিচয়টা প্রকাশ করলেন। বহু বছর পর সেই পুনর্মিলন ছিল কান্না, আনন্দ আর ক্ষমার এক অসাধারণ মুহূর্ত। গল্পের এই পর্যায়ে এসে আমরা ইউসুফের মহত্বের আসল পরিচয় পাই। যে ভাইরা তাকে প্রায় মেরেই ফেলেছিল, তাদের তিনি কোনো রকম শর্ত ছাড়াই ক্ষমা করে দিলেন। কোনো প্রতিশোধ নয়, ক্ষমাই ছিল তার চরিত্রের সবচেয়ে বড় শক্তি। আর শেষে যখন তার পুরো পরিবার মিশরে চলে এলো, তখন তার বাবা মা আর ভাইয়েরা সম্মানের সঙ্গে তার সামনে নত হল। ঠিক সেই মুহূর্তেই তার ছোটবেলার সেই স্বপ্নটা, 11টা নক্ষত্র, সূর্য আর চাঁদের সেজদা করার স্বপ্ন বাস্তবে পরিণত হল। ইউসুফের এই পুরো জীবনটাই যেন সেই আলোকিত সভ্যতার একটা প্রতিচ্ছবি। তিনি নিজের জন্য ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন, মিথ্যে অভিযোগ থেকে স্বাধীনতা পেয়েছেন, আর একটা দেশকে দুর্ভিক্ষ থেকে বাঁচিয়ে সমৃদ্ধি এনেছেন। তার এই যাত্রাটাই হলো এই 3টি নীতির এক জীবন্ত উদাহরণ। শেষে একটা প্রশ্ন রেখে যাই, ইউসুফের জীবন আমাদের কি শেখায়? এটা শেখায় যে ধৈর্য মানে শুধু চুপচাপ অপেক্ষা করা নয়, ধৈর্য মানে হলো কঠিনতম পরিস্থিতিতেও সঠিক কাজটা করে যাওয়া। তাহলে সাধারণ ধৈর্য আর উদ্দেশ্য নিয়ে কাজ করার সাথে যে ধৈর্য, এই দুটোর মধ্যে আসল পার্থক্যটা কোথায়? এই ভাবনাটা সবার জন্য রইল।